এখন শুরু করছি আমি পদ্মজা, পর্ব ৪৫। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল ১০টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। ব্যালকানিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কু গাইছে, বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত। প্রায় ৪ মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা ৯টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো, আপা আপা, আমি তোমার গলার স্বর শুনতেছি, তুমি শুনছ? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলো আপা, আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে? এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসবো, মনে রাখবি? কেন কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। ধুর, আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ, তোমার সুখের জন্যই এখন আমার সব। আর কি বলার? দুলাভাই খুব ভালো, তাই না আপা? আম্মার শরীর সত্যি ভালো আছে? আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আম্মার। রাখব। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে যায়। চট করে উঠে বসে, হাতের দিকে তাকিয়ে দেখল টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে ১১টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোনে যোগাযোগ করা যাবে ভাবা হাস্যকর। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকল, মনা। পরক্ষণেই মনে পড়ল মনা বাসায় নেই, দুদিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সবকিছুই রান্না করা আছে, আর কি রাঁধবে? ১ কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা ১ কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশ ঘেঁষে বসল। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং বেল শুনে পদ্মজা অবাক হল। আমির তো এখন আসবে না, ২ ঘন্টা আগেই বের হলো। তাহলে কে এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো, বলল, বাড়িতে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল, দ্রুত যাও, শাড়ি পাল্টাও। পদ্মজার উৎকণ্ঠা, হুট করে যে, কোনো খারাপ খবর? আমির হেসে বলল, তেমন কিছুই না, কয়দিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধই আছে। আমি ১ সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাইয়া এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন ১২টায়, আজকের শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগেজে ২-৩টে শার্ট ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে যায় দোতলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে। ১০ মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলে। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ ৮ মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টের পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা, কত দিন পর যাচ্ছি, আম্মা হুট করে আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। পূর্ণা নিশ্চিত জ্ঞান হারাবে। আমির হাসল। পদ্মজার ১ হাত মুঠোয় নিয়ে বলল, আসো গল্প করি। পদ্মজা তাকালো, তার চোখ দুটি হাসছে, চিকপিক করছে। সে প্রশ্ন করল, আলমগীর ভাইয়া আমাদের বাসায় উঠবেন? না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে? কিছু বলছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবনটা নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করতে দিল না, এরপর মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরও করুণ, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়লবাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না, আজ পরেছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী। কোনো কমতি নেই তার জীবনে। মোড়লবাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে। চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা।
গায়ে শুধু হাড্ডি, মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা বলে কেঁদে উঠল। ছুটে না এসে মাটিতে দপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকল। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকল মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল। আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না ছুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণ স্বরে বলল, এ তো শুকিয়েছিস কেন? আম্মা, আম্মা ভালো আছে? আপা, আপারে বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতর তাকায়, কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভেতর ঢুকল পদ্মজা। সদর ঘরের মধ্যখানে পাটিয়ে শুয়ে আছেন হেমলতা, গায়ের ওপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে, গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করল। বুকে এত ব্যথা হচ্ছে। সে হেমলতার পাশে বসল, নিস্তরঙ্গ গলায় ডাকল, ও আম্মা, ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান, চোখ দুটি খোলা, গাল ভেঙে গেছে, চোখ দুটি গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন, চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। রাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘরে ঢুকেই বিলাপ শুরু করেন মাত্র পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলল, ও আম্মা, কথা বলো। আমি আমি তোমার পদ্মজা, তোমার আদরের পদ্মজা। আম্মা 4 মাস ধরে কাউকে চেনে না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাকহীন হয়ে পড়েছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন যেন হচ্ছে। শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মজার বুকের সাথে জড়িয়ে ধরল। আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণা খেয়াল করে হেমলতার হাত দুটি কাঁপছে। চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছেন না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকল। অনেকে অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেল পদ্মজা। ভারী করুণভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষেরা ছাড়া আর কেউ নেই, কারো মুখে রা নেই। হেমলতার মতোই সবাই বাকহীন, স্তব্ধ। কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেধেছেন। প্রেমাপ্রান্ত আমির ছাড়া কেউ খেল না। পদ্মজাকে অনেক জোরাজোরি করেছে আমির, পদ্মজা খেল না। আমিরও আর ঘাটল না। পদ্মজা জানতে পারল 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2টো কথা বলেন মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মুর্শিদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছায় আলমগীর। আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত সব জেনে কিছু বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে। কারো কথা শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছেন না। একটু আধটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় অজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরও একবার আকুতি করল, একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে যখন সবাই ঘুমে, পদ্মজা জেগে আছে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটি লেগে গেলেও তার চোখ দুটি পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শিয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেকে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে, অনুরোধ করছি, আমার মাকে কষ্ট দিবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকল পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে। ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র, তখনই দবদব একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়।
হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা, আমার কষ্ট হচ্ছে। আম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে। আম্মা, পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না। আম্মা, আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে, হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে ওঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ করে বলে, নিয়েন না আমার আম্মাকে, কষ্ট দিচ্ছেন কেন এত? আমার আম্মার কষ্ট হচ্ছে। আম্মা, ও আম্মা, আম্মা, আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পড়া শুরু করে। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরের কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল। আশেপাশের সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়ছে। আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন কার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবার হাঁটলেন। পদ্মজাকে ধমক দিয়ে বললেন, চুপ, এ তো কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এ তো নরম হলে চলবে না। তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো। আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না। আমার শরীরের অবস্থা ভালো না। আজ নাকি প্রান্তকে চিনতে পারিনি আমি। বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে। কি অদ্ভুত, ভুলে যে আবার মনে পড়ে। হাত, পা, মাথা, মুখের থুতনি, চোয়াল মাঝে মাঝে খুব কাঁপে। ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে। লাহারি ঘরে গিয়েছিলাম, হুট করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি। পূর্ণার সে কি কান্না! মেয়েটা খুব কাঁদুনে হয়েছে। একদমই হাঁটতে ইচ্ছে করে না, শক্তি কুলোয় না। তোর কথা খুব মনে পড়ে। বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে। পেটের চামড়ার ফোসকার মতো কি যেন হয়েছে, চুলকায়, ব্যথা করে, রাতে ঘুম হয় না যন্ত্রণায়। তোর আব্বা আমার অশান্তি দেখে ঘুমাতে পারে না। বাসন্তী আপা সব জানে। মানুষটা অনেক ভালো। ভুল তো সবাই করে। এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি? বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয়, খুব ভালো ঘ্রাণ হয়। প্রান্ত, প্রেমা সারাক্ষণই বলে, কিন্তু আমি সেই ঘ্রাণ পাই না। ঘ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে। কয়দিন ধরে টয়লেটও হচ্ছে না, খাবার গিলতে পারি না। কোন পাপে এমন করুণ দশা হলো আমার? বোধহয় আর শক্তি পাব না লেখার। পুরনো সবকিছু স্থায়ীভাবে ভুলতে আর কতক্ষণ? সব লক্ষণ তো জেকেই বসেছে শরীরে, বাকি শুধু দুনিয়াটাকে ভুলে যাওয়া। আজ সারা রাত জেগে আরও কিছু কথা লিখতে চাই। সেদিন আমি জলিল আর মজনুর ছেলেকে খুন করেছি। ছৈথ তার আগেই খুন হয়ে গিয়েছিল। আটপাড়ার বড় বিলের হাওরের টিনের ঘরে ওরা তিনজন সবসময় জুয়া খেলে, গাঁজা খায়। সেদিনও গাঁজা খেয়ে পড়েছিল। গিয়ে দেখি ছৈদের লাশ এক কোণে পড়ে আছে। দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর রিদওয়ান। ও আমাকে দেখে পালিয়ে যায়। এরকম দৃশ্য দেখে অপ্রস্তুত হয়ে পড়ি, তবুও থেমে থাকিনি। ঘুমন্ত জলিল আর মজনুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না। শুধু এইটুকু বলবো, আমি যখন জলিল আর মজনুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদওয়ান ঘরের একপাশে লুকিয়েছিল। সে সব দেখেছে। আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে। আজও জানতে পারিনি সে কেন ছৈদকে খুন করেছে। তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে। রিদওয়ান ভয়ঙ্কর মানুষ। তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয়। সাবধানে থাকবি। আমিরকে সাবধানে রাখবি। তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি, ওনাকে আপন করে রাখবি। আর লেখা যাচ্ছে না, হাত কাঁপছে, কেমন ঝাপসা হয়ে আসছে চারিদিক। এই খাতাটা প্রান্তের, লুকিয়ে নিয়ে এসেছি। আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কের ভেতর যত্নে রাখছি। আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম। জীবনে বড় হবি। আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না, এটাও এক ধরনের পাপ। আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দেবেন। তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে। শুধু মৃত্যুর কথা স্মরণ রাখবি। কোরআনের পথে চলবি। কোনো পাপে জড়াবি না, অন্যায়কে প্রশ্রয় দিবি না। আমাদের আবার দেখা হবে। আমার মায়ের সাথে আবার দেখা হবে। তুই তো আমার মা, আমার পদ্মজা, আমার 7 রাজার ধন, আমার 3 কন্যা, আমার অহংকার, আমার বেহেশত। ভালো থাকবি, খুব ভালো থাকবি। মা কিন্তু দেখব, কান্নাকাটি করতে দেখলে ওপারে আমার শান্তি হবে না, তাই কাঁদবি না। আল্লাহ হাফেজ।
পড়া শেষ হতেই খাতাটা বুকের সাথে জড়িয়ে ধরে পদ্মজা। হাত পা ছুঁড়ে আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। তার আর্তনাদে চারিদিক স্তব্ধ হয়ে যায়। এখানেই শেষ হলো পদ্মজা পর্ব ৪৫। এখানেই প্রথম খণ্ডটা শেষ হলো। আপনাদের মাঝে আবার দ্বিতীয় খণ্ড নিয়ে আসব।